হ্যালো বিজি পিপল, আমার বাংলাদেশ থেকে ইউএসএ আসার জার্নির সেকেন্ড পার্টের ভিডিওতে আজ তোমাদের সাথে শেয়ার করব কেমন ছিল আমার সিঙ্গাপুর থেকে রাবার সিটি পর্যন্ত আসার জার্নিটা। এই ৫-৬ ঘন্টা জার্নি করে আসার পরে আমি তখন বেশ ক্লান্ত, কিন্তু সত্যি কথা বলতে জার্নি তখনও শুরুই হয়নি। সিঙ্গাপুর থেকে সান ফ্রান্সিসকোর এই টোটাল ফ্লাইটটা ছিল ১৫ ঘন্টারও বেশি। এরপরে আরও কিছু ডিলের জন্য অলমোস্ট ১৭ ঘন্টা লেগে যায় আমাদের। এবং এই ফ্লাইটের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ১৭ ঘন্টায় আমরা ছিলাম একদম প্যাসিফিক ওশেনের উপরে। অর্থাৎ সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বের হয়ে সেই যে আমরা সমুদ্র দেখা পেলাম, সেই সমুদ্র গিয়ে শেষ হয় একবারে সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে। টেক অফ হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আমাদের ফার্স্ট মিলটা সার্ভ করে। এখানে আমি নিয়েছিলাম একটা চিকেন প্ল্যাটার, চিকেন অ্যান্ড রাইস ছিল সেখানে, বাট এটা খুবই বাজে খেতে ছিল, কোনো স্বাদই ছিল না। ডোন্ট গেট মি রং, আমি কিন্তু ব্ল্যান্ড খাবার অনেক পছন্দ করি, বাট এটা কিন্তু ব্ল্যান্ড ছিল না, সিম্পলি টেস্টলেস ছিল। ১৫ ঘন্টা লম্বা ফ্লাইটে আসলে তেমন কিছুই করার ছিল না। বারবার স্ক্রিন দেখছিলাম, কোথায় আছি, কতটুকু উপরে, কতখানি রাস্তা বাকি, কিন্তু তাতেও বোর হয়ে যাচ্ছিলাম। এই পথ যেন শেষই হচ্ছিল না। কখনো টুকটাক মুভি সিরিজ দেখেছি, কখনো উঠে হাঁটাচলা করেছি। এত লম্বা ফ্লাইট তো আসলে এত সময় টানা বসে থাকা যায় না, তাই ওখানে প্লেনের মধ্যেই ছোট জায়গায় একটু কষ্ট করে হাঁটাহাঁটি করা আর কি। ইউএসের কাছাকাছি আসতে আমাদের লাস্ট মিলটা সার্ভ করে। আমি নিয়েছিলাম একটা টোফুর প্ল্যাটার, এটা খুবই বাজে খেতে ছিল, তাই আমি আমার হাজব্যান্ডের এগ প্ল্যাটারের সাথে ওটা এক্সচেঞ্জ করি, এটা মোটামুটি ভালো ছিল। আমরা একদম কাছাকাছি চলে আসি, প্লেন তখন ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছিল। অনেক এক্সাইটেড ছিলাম যে ফাইনালি সমুদ্র বাদে একটুখানি মাটির দেখা পাবো। সান ফ্রান্সিসকোতে আমাদের ট্রানজিটটা ছিল ৬.৫ ঘন্টারও বেশি সময়ের, তাই আসলে তেমন তাড়না নিয়ে আস্তে আস্তে হেঁটে ইমিগ্রেশনের দিকে যাচ্ছিলাম। ফাইনালি ইউএসএতে পৌঁছালাম, বাইরে ইউএসএ রাস্তা দেখতে পাচ্ছিলাম, অনেক এক্সাইটেড লাগছিল, কিন্তু ইমিগ্রেশন নিয়ে একটু ওয়ারিডও ছিলাম। ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স নিয়ে এই ভিডিওতে তেমন কিছু বলবো না। যদি আপনারা চান আমাকে জানাবেন, আমি আলাদা একটা ভিডিও বানাবো আমার ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স নিয়ে। ইমিগ্রেশন শেষ করে একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে ইচ্ছা ছিল একটু আশেপাশে ঘুরে দেখার, কিন্তু প্রচন্ড ক্লান্ত লাগছিল। কিন্তু একটু ছবি না তুললে কি হয়। এয়ারপোর্টটা একটু ঘুরে ফিরে কিছুটা রেস্ট নিয়ে এবার পালা আবার নেক্সট ফ্লাইটের, আর আমাদের নেক্সট স্টপ ডেনভার। এই জার্নিতে এটা ছিল আমাদের প্রথম ডোমেস্টিক ফ্লাইট। টেক অফের পরপরই আমাদেরকে স্ন্যাক্স দিল, তারপর আবার শুরু হয়ে গেল সেই বোরিং সময়। এই ৪ ঘন্টার ফ্লাইটে পুরোটা সময় বাইরে দেখেই কাটিয়ে দিয়েছি। আকাশের মেঘের সাথে একসাথে চলা কিংবা ভূমির পাথুরে পাহাড়ি শহরকে পাখির চোখে দেখা খুব এনজয় করেছি। দেখতে দেখতে ডেনভার এয়ারপোর্টে চলে আসলাম। যদিও এই ট্রানজিটটা হওয়ার কথা ছিল মাত্র ৪৫ মিনিটের, কিন্তু আমাদের ফ্লাইট ডিলে হয়ে যাওয়ায় ৩.৫ ঘন্টারও বেশি সময় আমাদেরকে এখানে কাটাতে হয়েছে। খুবই বিরক্ত হয়ে গিয়েছিলাম, প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই আর তেমন কোনো ভিডিও এখানেও করা হয়নি, এমনকি পরের ফ্লাইটেও করা হয়নি। একবারে গিয়ে পৌঁছাই র্যাপিড সিটিতে। রাত তখন ১টা বাজে, এটাই বোধহয় র্যাপিড সিটির শেষ ফ্লাইট ছিল। মুহূর্তের মধ্যেই চোখের পলকে একদম ফাঁকা হয়ে যায় এয়ারপোর্টটা। ছোট্ট একটা এয়ারপোর্ট, দেখে কিছুটা অবাক হয়েছিলাম যে এভাবে ফাঁকা কিভাবে হয়ে গেল। বাইরে গিয়ে দেখি অলরেডি আমাদের জন্য ওয়েট করছে আইএসএ এর কেভিন এবং আমাদের অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি স্টুডেন্টের প্রেসিডেন্ট ফারহান ভাই, এবং আমরা তাদের গাড়িতে চেপেই রওনা হই আমাদের নতুন ঠিকানা র্যাপিড সিটির উদ্দেশ্যে। ছোট্ট আর সহজ করে বললেও বাংলাদেশ থেকে ইউএসএ আসার জার্নিটা কিন্তু মোটেও সহজ ছিল না। যারা অলরেডি ইউএসএ কিংবা অন্য কোনো দূর দেশে পড়ালেখার উদ্দেশ্যে গিয়েছেন তারাই জানেন যে এই পথটা আসলে কতটা কঠিন। আর যারা এখন প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু আমরা যারা এসেছি তারা সব সময় চেষ্টা করব যতখানি সাহায্য করি পথটাকে একটু সহজ করে তোলা যায়। জানাবেন কেমন লাগলো আমার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।